প্রায় 40 বছর আগে সৌদিতে যাওয়া ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ, না হলে ২২ লাখ প্রবাসীকে ফেরত পাঠানোর হুমকি। মানা হবে না, সাফ জবাব মন্ত্রীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসলেও পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। ১ অক্টোবর থেকে ফ্লাইট চালু। স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের আত্মীয় স্বজনের নামেও অঢেল সম্পদ। আয়কর রিটার্নেও গড়মিল, ২ কোটি টাকার সম্পদের উৎস অজানা। এবং পুঁজিবাজারে রবি ওয়ালটনের মতো বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। টেকসই ভূমিকা রাখতে বড় অঙ্কের আইপিও, পরিকল্পিত বিরতি দিয়ে অনুমোদনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রোহিঙ্গা ইস্যুটি বারবার গলার কাঁটা হয়ে উঠছে বাংলাদেশের। সৌদি আরবে অবস্থানরত ৫৪,০০০ রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। না হয় সেখানে বর্তমানে কর্মরত ২২ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। তবে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে আগামী রোববার জরুরি বৈঠকে বসবেন দুই দেশের মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। আগে থেকেই অবস্থানরত ৩ লাখ সহ প্রায় ১১.৫ লাখ রোহিঙ্গার বাস এখন বাংলাদেশে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সৌদি আরবের চাপ। মানবিক কারণ দেখিয়ে ১৯৮০-৯০ সালের দিকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয় সৌদি। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যায়। এখন সেদেশে আশ্রয়রত ৫৪,০০০ রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি। তারা কিন্তু এটা বলে নাই যে ৫৪,০০০ কি তোমরা নিয়ে যেতে, বলছে তাদের তোমরা তোমাদের দেশের পাসপোর্ট ইস্যু করো। এদের তো কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট নাই। তোমরা যদি ওদের পাসপোর্ট ইস্যু করো, রিইস্যু করো, তাহলে ভালো। আমরাও করিনি। অন্যথায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেশীয় শ্রমিকদের অন্যতম এই বাজারের। বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের ২২ লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। সৌদির দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নথি স্বীকার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো বিষয়টাই কিন্তু আমাদের নিজস্ব দুর্বলতা থেকে এসছে। প্রথম দুর্বলতাটা হলো যে এই যে পাসপোর্ট পাওয়া এবং ফেক সার্টিফিকেট গুলি পাওয়া, সেগুলি কিন্তু এখন বাস্তব ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। এটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, কূটনৈতিকভাবে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র সৌদি আরব না, অন্যান্য রাষ্ট্রগুলির সাথেও এইখানে একটা তৎপরতা চালাতে হবে। কারণ ওআইসি রাষ্ট্রগুলি পারে এই বিষয়টাতে রিয়াদের একটা পজিটিভ সম্মতি তৈরি করতে। ২৭শে সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু হচ্ছে ১ অক্টোবর। ভিসা নিয়েও সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আকামা ভিসার মেয়াদ নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না সৌদি প্রবাসীরা। কাগজপত্র হাতে তারা ভিড় করেন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। আর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দিনভর টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। শৃঙ্খলা নেই, সঠিক তথ্য নেই, তবুও টিকিট বিক্রির খবরে মতিঝিলে ভিড় করেন হাজার হাজার সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে ১৬ ও ১৭ মার্চ বাংলাদেশে আসা রিটেন টিকিটধারীদের ভিসা, আকামা ও নির্ধারিত অ্যাপস সঙ্গে নিয়ে আসতে বলা হয় বিমান কার্যালয়ে। কিন্তু সেই নির্দেশনা জানা নেই বেশিরভাগ সৌদি প্রবাসীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণায় কাটেনি তাদের দ্বিধা। সামনে কি আমরা পাবো কিনা, এটাই তো বড় দুঃছবি। ১৩৩ নম্বর সিরিয়াল আমার পর্যন্ত রবিবার সকাল হইতে এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। আমাকে টুকিং দিকে লিখিত দেব যে আপনারা অমুক দিন আইয়ে টিকিট ওকে করিয়ে নিয়েন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন সৌদি আরবগামী বিমানের সব বাতিল ফ্লাইট চালু হবে ১ অক্টোবর থেকেই। যাত্রীদের পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছানোর পর থাকতে হবে ১৪ দিন কোয়ারেন্টিনে। আমাদের রাষ্ট্রদূত সৌদি আরবের ডক্টর পাটোয়ারি আমাদের জানালেন সুখবর। বললেন সৌদি আরব, আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম যে ভিসা বাড়ানোর জন্যে। তখন উনি বললেন একাধিক ভালো খবর। একটি হচ্ছে যে বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো ১ তারিখ থেকে চালু হবে, সবগুলো ফ্লাইট। আর দ্বিতীয়ত আমরা তো সৌদি আসবে, সুতরাং প্রবাসীরা ১ নম্বর হলো তারা যারা আটক ছিলেন
তারা এখন প্রত্যেকে তাদের কাজে যেতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকের হয়তো ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। অন্যদিকে 5 দিন অপেক্ষার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। একই সঙ্গে চলমান সংকট সমাধানে আরও ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। এতগুলো লোক আসছে, আমরা ডেলি এতগুলো লোক আসতেছি। এখন আজকে যদি আপনার 500 টাকা দিত, এই 500 লোক কালকে ঢুকাতে পারত। টিকিট প্রত্যাশীদের অনেকেই অভিযোগ করলেন কালোবাজারে টিকিট বিক্রি এবং সঠিক তথ্য না পাওয়ার। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই, এটা তো আমাদের সাথে পরিহাস করতেছে। সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং ম্যানেজার জানান, বৃহস্পতিবার প্রাথমিকভাবে 500 টোকেনদারিকে টিকিট সরবরাহ করা হবে, বাকিদের পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। তার মধ্যে আজকে আমরা 500 সার্ভ করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। বুধবার চলমান সংকট সমাধানে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এখন হ্যাঁ, যে সম্পদ কেমনে করলো না ডুডেই ভালো যাবে। এই এলাকার মানুষের লোক চলতে ফিরত না। আমি ডিজি হতে চাই না, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ডিজি ড্রাইভার হয়ে মারা যেতে চাই, চাকরি থেকে রিটায়ার্ড হতে চাই, ডিজি ড্রাইভার। স্বাস্থ্য খাতের দুর্নীতির স্টিয়ারিং কার হাতে? মালেক নাকি পেছনে আছে আরও কেউ? জানতে চোখ রাখুন আজ রাত 10টার সম্পাদকীয়তে। স্বাস্থ্যের গাড়ি চালক মালেক শুধু নিজের নামেই সম্পদ গড়েননি, তার বেশিরভাগ সম্পদই স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে। তথ্য গোপন করেও আয়কর রিটার্নে প্রায় 2 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম। এদিকে স্বাস্থ্য খাতে অর্থের 9-6-এর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয়কে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা রিপোর্ট। 2017-18 সালে মালেক ও তার স্ত্রীর সম্পদ পাওয়া যায় 2,30,99,000 টাকা, পারিবারিক ব্যয় 10,20,000 টাকা। অথচ তিনি ও তার স্ত্রী নার্গিস বেগমের আয় দেখান 45,50,000 টাকা। বাকি 1,85,00,000 টাকার কোনো বৈধ উৎসই তিনি দেখাতে পারেননি। এছাড়া তার অঢেল সম্পদের মালিকানায় রয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10 তলা ভবনের কাজ স্থগিত আছে আদালতের হস্তক্ষেপে। মেয়ের নামে রয়েছে 15 কাঠার উপর ডেইরি ফার্ম। এছাড়া আরেক স্ত্রীর সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি। সম্পদের বেশিরভাগই পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের বদলি ও পদোন্নতি এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্যে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস পাওয়া যায় না। শুধু মালেক নয়, স্বাস্থ্যের দুর্নীতিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা যায় প্রত্যেকেই আয়কর ফাঁকি দিয়েছেন। এতে করে এটা প্রতীয়মান হয় যে সরকারের হাজার কোটি টাকা ব্যয় করে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয়, তাতে কিছু সাধারণ লোক হয়তোবা সেবা পেয়ে থাকেন, কিন্তু এটাকে আসলে সেবা প্রতিষ্ঠান না বলে সিন্ডিকেট যেভাবে এটাকে করায়ত্ত করে রাখে এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দুর্নীতি করেন, তাতে করে এটাকে একটা ব্যবসা বলাই ভালো, স্বাস্থ্য ব্যবসা। স্বাস্থ্যের কর্মকর্তা কর্মচারীদের কোটিপতি বনে যাওয়া, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচিব সভাপতি। এর যে দায় এড়াবার সুযোগ তো কারণেই, যে যারা উচ্চতর পর্যায়ে বসে আছেন, যারা এগুলো তদারকি করছেন, অবশ্যই যে তাদেরকে এর দায় বহন করতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে যে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি করবার সুযোগ না পান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চেক জালিয়াতির মামলায় রিজেন্টের শাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ মোহাম্মদ আলামিন এদিন ধার্য করেন। এর আগে সকাল 11টার দিকে শাহিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2017 সালে রিজেন্ট হাসপাতাল ও শাহিদ সহ 3 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে 2 কোটি টাকার চেক প্রতারণার মামলা করে ফার্মার্স ব্যাংক। 2018 সালের 30 এপ্রিল এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে 20 আগস্ট মামলাটিতে বিচারের জন্য মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালতে পাঠানো হয়। জেকেজি কাণ্ডের হোতা কারাবন্দী ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর জাতীয় পরিচয়পত্র জালিয়াতির তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, দ্বৈত ভোটার হওয়ার কারণে সাবরিনা ছাড়াও এনআইডি ব্লক করে দেয়া হয়েছে আরও 927 জনের। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে
আমরা সকল প্রতিবেদন কম্পাইল করব এবং যারা যারা দোষী ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে অথবা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া যাবে, আমরা মাননীয় কমিশন নির্দেশনা প্রদান করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আমাদের যে প্রজেক্টে যারা ইতিপূর্বে চাকরিচ্যুত করেছি এবং এর মধ্যে ঢাকাতে যে 2 জন ডাটা এন্ট্রি অপারেটর সম্পৃক্ততা পাওয়া গেছে, এই আমরা শুধু চাকরিচ্যুত না, তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করতে যাচ্ছি। রাজধানীর পাটুয়াটুলিতে নামি দামি ব্র্যান্ডের নামে নকল ঘড়ি, ক্যালকুলেটর সহ বিভিন্ন অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়া জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, রাজধানীর পাটুয়াটুলিতে এই মুহূর্তে র্যাবের অভিযান চলছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ঘড়ি এবং ক্যালকুলেটরের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটির মধ্যে কিন্তু অভিযান চলছে। এই মুহূর্তে আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব 10-এর সহযোগিতা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিশ্বের নামি দামি যে ব্র্যান্ডের ঘড়িগুলো রয়েছে সেই ঘড়িগুলোর নকল ঘড়ি এখানে বিক্রি করা হচ্ছে এবং এছাড়াও ক্যাসিও সহ অন্যান্য যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেই ক্যালকুলেটরগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় এগুলো কিনে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পরবর্তী একটি সময় পরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। এরকম নানা ধরনের অভিযোগ, এছাড়া যে কোম্পানিগুলির নকল করা হচ্ছে সেই কোম্পানিগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অভিযানটি করা হয়েছে। এখানে যারা রয়েছেন দোকানদার এবং মালিক সমিতি তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছেন। এবং আরেকটি জিনিস তারা বলেছেন যে অরিজিনাল পণ্যের আড়ালে পাশাপাশি এই পণ্যগুলো বিক্রি করা হয়। এবং তারা বলেছেন মালিক সমিতির পক্ষ থেকে যেটি বলা হয়েছে আমাদেরকে, যে আজকে অভিযানের পরে তারা সতর্ক এবং ভবিষ্যতে যাতে এই বিষয়টি না ঘটে সে বিষয়টি তারা খেয়াল রাখবেন। তবে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে বিভিন্ন নামি দামি কোম্পানির পণ্যগুলি নকল করা হচ্ছে কিংবা কার্বন কপি বিক্রি করা হচ্ছে, এতে কিন্তু যে বিক্রেতারা রয়েছেন বা যে কোম্পানিগুলো রয়েছেন কোম্পানির পক্ষ থেকেও কিন্তু র্যাবের কাছে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে যে এতে তারা কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। এবং র্যাবের পক্ষ থেকে আরেকটি বিষয় আমাদেরকে বারবার জানানো হয়েছে যে এইসব পণ্যের একটি অংশ কিন্তু অনেক সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দেওয়া হয় বা বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন ব্যবহারের পরে কিন্তু এই পণ্যগুলি নষ্ট হয়ে যায়। এছাড়া সাধারণ ক্রেতা যারা কম দাম দিয়ে এইসব পণ্য নিচ্ছেন তারাও কিন্তু অল্প কিছুদিন ব্যবহারের পরেই কিন্তু এই যে নকল বা কার্বন কপি পণ্যগুলো রয়েছেন সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। তো র্যাব বলছেন যে এই কাজগুলি যারা করছেন তারা কিন্তু সাধারণ মানুষকে ঠকাচ্ছেন এবং এতে কিন্তু সার্বিকভাবে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ঠকছেন। এবং এখানকার যারা ব্যবসায়ীরা তারা বলছেন তারা চকবাজারে বিভিন্ন জায়গা থেকে এই পণ্যগুলো কিনে নিয়ে আসেন। তো এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে পাটুয়াটুলির যে ঘড়ি এবং ক্যালকুলেটর মার্কেট রয়েছে সেই মার্কেটে র্যাবের অভিযান চলছে এবং এখন পর্যন্ত র্যাব বিপুল পরিমাণে নকল ক্যালকুলেটর কিন্তু এখান থেকে জব্দ করেছে। মামুন, রাজধানীর পাটুয়াটুলিতে নামি দামি ব্র্যান্ডের নামে নকল ঘড়ি, ক্যালকুলেটর সহ বিভিন্ন অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ওসি প্রদীপ কাণ্ডের পর এবার কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের 34 পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন থানার ওসিও রয়েছেন। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 34 জনকে 29 সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। এর আগে কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। কোনো জেলার সকল ইন্সপেক্টরকে একযোগে বদলির নজির এবারই প্রথম। গত 31শে জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকত সহ 11 পুলিশ সদস্য কারাগারে রয়েছেন। দেশের পুঁজিবাজার থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহে IPOর অনুমোদন পেয়েছে রবি। এরই মধ্যে বাজারে লেনদেন শুরু হয়েছে ওয়ালটনের, আর তালিকাভুক্তির অপেক্ষায় আছে এনার্জি প্যাকের মতো বড় প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন এমন প্রতিষ্ঠান পুঁজিবাজারের গভীরতা বাড়িয়ে টেকসই করতে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন বর্তমান পুঁজিবাজারের তারল্য বিবেচনা করে বড় অঙ্কের IPO অনুমোদন দিতে হবে পরিকল্পিত বিরতি দিয়ে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের পুঁজিবাজারে ভালো ব্যবসা করছে এমন টেকসই ও বিনিয়োগযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা কম। দীর্ঘদিন ধরে বিশ্লেষক ও বিনিয়োগকারীরা একে পুঁজিবাজারের বড় দুর্বলতা বলে আসছেন। এ অবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে দেশের বৃহত্তম ইলেকট্রনিক পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন পুঁজিবাজারে এসেছে। বড় মূলধনী এ প্রতিষ্ঠানের মাত্র 0.97% শেয়ার প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে, আর বাকিটা স্পন্সর উদ্যোক্তাদের হাতে।
এদিকে বুধবার বিএসইসির সভায় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির আইপিও অনুমোদন করা হয়। 10 টাকা ফেস ভ্যালুর প্রায় 52 কোটি 38 লাখ শেয়ার ছাড়বে রবি। গত মাসেই বিএসইসি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের আইপিও অনুমোদন করে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে 15 কোটি শেয়ার ছেড়ে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভালো আর্থিক ভিত্তির বড় প্রতিষ্ঠান বাজারকে শক্তিশালী করবে। 523.8 করোড় টাকার যে রবির যে আইপিও এসছে, এইটা খুব ভালো একটা ওয়েলকাম সিদ্ধান্ত বিএসইসির আমি বলবো। তার কারণ এরকম একটা বড় জায়েন্ট টেলিকম কোম্পানি সেকেন্ড বাংলাদেশের বাজারে আসলো, এটা খুব ভালো একটা ইমেজ পুঁজিবাজারে আনবে। তার সাথে পুঁজিবাজারের ডেপথ ক্রিয়েট হবে, পুঁজিবাজার সম্প্রসারিত হবে এবং সবচাইতে বড় কথা হলো যে এইটার সাথে নতুন বিনিয়োগকারী যুক্ত হবেন। বড় কোম্পানি যত তালিকাভুক্ত হবে পুঁজিবাজারের গভীরতা বাড়বে, বড় ভালো বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়বে। লাভজনক বড় প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্ত হলে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকি কমানোর সুযোগ পায়। তবে এক্ষেত্রে যৌক্তিক পরিমাণ শেয়ার ছাড়েরও গুরুত্ব তুলে ধরেন এই বিশ্লেষক। ভালো শেয়ার যদি পর্যাপ্ত না ছাড়ে বেনিফিট পাবে না, আবার যদি খারাপ শেয়ার পর্যাপ্ত ছাড়ে সেটা দেখা যাচ্ছে আপনার মার্কেট লুজার হবে। যদি বড় বড় কোম্পানি অনেক বেশি শেয়ার বাজারে আপডেট করে অবশ্যই তাহলে আপনাদের ফাঁক করে আনতে হবে। একটা কোম্পানি আসলে তার কয়েক মাস পরে আরেকটা কোম্পানি আসতে হবে। নিয়ন্ত্রক সংস্থা ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠিত কোম্পানি তালিকাভুক্তির চেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করেন পুঁজিবাজার বিশ্লেষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে যাত্রীবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে এ রুটে ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:15টার দিকে কমলাপুর থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জে রওনা হয় 222 নম্বর লোকাল কমিউটার ট্রেন। নারায়ণগঞ্জের 2 নম্বর রেল ক্রসিং অতিক্রম করার পরই ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনার পর থেকেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। চাষারা থেকে ছাড়ার পরে গাড়িটা রিসিভ করার যাবতীয় সকল ব্যবস্থা করা হয়। আর মধ্যেই 2 নম্বর গেট পার হইয়া উক্ত গাড়ির 4টা বগি লাইনচ্যুত হয়। তদন্ত সাপেক্ষে আসল ঘটনাটা বাইর করা যাবে। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে অলরেডি রওনা দিছে, সন্ধ্যা হয়ে যেতে পারে আর কি। কারণ 4টা বগি উঠছে, উঠানোর পরে লাইনটাকে আবার মেরামত করে ফিট দিবে, তারপরে গাড়ি স্বাভাবিক চলাচল করবে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, দুপুর 1:30টার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে যাত্রীবাহী একটি লোকাল ট্রেন শহরের 2 নম্বর রেল গেট অতিক্রম করার পরে দুর্ঘটনার কবলে পড়েছিল। রেলওয়ে মাস্টার গোলাম মোস্তফা যেটা আমাদেরকে জানিয়েছেন যে পেছনের ট্রেনটির পেছনের 4টি বগি লাইনচ্যুত হয়ে আটকে পড়ে যায়। তখন ট্রেনটি থেমে যায়, বেশ কিছু ট্রেনের অংশ হেলে পড়ে। তবে ট্রেনটি উল্টে না যাওয়ায় অসংখ্য মানুষের হতাহত থেকে আশঙ্কা থেকে আসলে রক্ষা পেয়েছেন। তা না হলে ট্রেনটি উল্টে গেলে বেশ কিছু মানুষের হতাহত হওয়ার একটা আশঙ্কা ছিল বলে রেল কর্তৃপক্ষ সেটা আমাদেরকে বলছেন। তো এই 1 ঘন্টা আগে ঢাকা থেকে রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কয়েকজন প্রকৌশলী সহ অর্ধশতাধিক কর্মচারীর একটি দল এই উদ্ধার অভিযানে এসেছেন। তারা প্রায় 1 ঘন্টা ধরে এই 4টি লাইনচ্যুত বগিকে সচল করার চেষ্টা করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে তারা সেই সচল করার কাজ চলছে। তো আজকে যে বিষয়টি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি যে এই নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে এই ট্রেনে কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর ট্রেন চলাচল করে এবং প্রতিটি ট্রেনেই প্রায় কয়েক সহস্রাধিক যাত্রী চলাচল করে থাকেন। তো একটি বিষয় যেটা আমাদেরকে রেল কর্তৃপক্ষ রেলওয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে মাস্টার আমাকে জানিয়েছেন যে গত টানা 6 মাস যাবৎ করোনা দুর্যোগের কারণে এই ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল লাইনে মরিচা পড়ে গিয়েছিল এবং ট্রেনের চাকাগুলোতেও কিছুটা মরিচা পড়ে যাওয়ায় এটা কিছুটা চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল।
তো এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বলছে যে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং এর যে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটি মেরামত করা হবে। এবং যারা এই রেল সচল করার কাজ করছেন তারা আমাদেরকে যেটা বলছেন যে এটা একটু দীর্ঘ সময় লাগবে, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে এই 4টা বগিকে সচল করতে। তো এই পর্যন্ত এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মামুন, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার সব শেষ খবর। নারায়ণগঞ্জে যাত্রীবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে, বন্ধ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। করোনা মহামারীতে দেশের অর্ধেকের বেশি মানুষের উপার্জন কমেছে প্রায় 74%। এ অবস্থা আরও করুণ খেটে খাওয়া মানুষদের জন্য। দিনমজুরের কিছু কাজ শুরু হলেও পারিশ্রমিক কমেছে অনেক। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। 17 বছর ধরে মোহাম্মদ ইসমাইল কাজ করেন মেগা সিটি ঢাকায়। জামালপুরের নরিন্দিতে 3 সন্তানের সংসার চলে এই আয়ে। এত বছরে কাজের এমন অভাবে পড়তে হয়নি ইসমাইলকে। কাজ কাম কম, মনে করেন আপনি কাজ করাবেন না, আমার তো অভাব করতে বাধ্য। এদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার মধ্যেই আমুলিয়া মডেল টাউনে 28,000 টাকা চুক্তিতে 1 সপ্তাহের মধ্যে মাটি ভরাটের কাজ নিয়েছেন অনেকটা বাধ্য হয়ে। কারণ এই কাজে আগে পেতেন 35,000 টাকা। খাটাতে হচ্ছে 17 জন শ্রমিককে। এখন জনপ্রতি তাদের হাতে দিতে পারছেন 500 টাকা করে। অথচ এই কাজেই করোনার আগে পারিশ্রমিক ছিল দিনে 800 টাকা। করোনার আগে খুব মাটির কাজ কাম আছিল, এই করোনা নেই কিছুদিন আমরা কাজ করতে পারি নাই। বুঝছেন, এনকা মনে করেন দেশের মধ্যে কাজই কম। এই যে কাজ নিছি, যে কাজের দাম হচ্ছে 35,000 টাকা, নিচে 28,000 টাকা দিয়ে। আগে রাজমিস্ত্রির কাজ আসছিল, বিভিন্ন সাইডে খামার খুমার আসছিল, এগুলোর কাজ করাইতো। এখন পাবলিকের কাছে কাজ নাই। এই যে বালুর কাজ নিছি, মাসের মধ্যে দেওয়া যাইতেছে 8-9,000 টাকা পাই, খাওয়ার পরে 1,000 টাকা বাড়িতে দিতে পারি না। এদের মতন শহর কি গ্রাম, দৈনিক আয় কমেছে প্রান্তিক মানুষের। 2019 সালে যেখানে সরকারি হিসেবে দারিদ্র্যের হার ছিল 20.5%, এই সময়ে তা বেড়ে 41% হবার আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠানগুলোর। আরেক গবেষণা প্রতিবেদনে উঠে আসে, করোনা মহামারীতে দিনে আনে দিনে খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। 30% কম মজুরির অফার করা হচ্ছে। খাদ্য সহায়ক কর্মসূচি এবং তাদেরকে স্পেশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টা থাকা উচিত। বসতবাড়ি থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা নির্মাণ কাজের যে সাইটগুলো রয়েছে দেশ জুড়ে, সেখানে এখন এরকম নিরিবিলি অবস্থা। অধিকাংশ জায়গায় করোনার কারণে অথবা আর্থিক সক্ষমতা না থাকার কারণে নির্মাণ সাইটগুলো এভাবে পড়ে রয়েছে। এ কারণেই যারা দিনমজুর তারা কিন্তু তাদের কাজ পাচ্ছেন না। এছাড়া যে অল্প কিছু কাজ রয়েছে সেখানে তাদের কাজ করতে হচ্ছে কম পারিশ্রমিকে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পোশাক খাতের 40 লাখ সহ কোটি শ্রমিকের স্বাস্থ্য পানি করা শ্রমের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। অথচ সেই শ্রমিকদের কল্যাণে গঠিত তহবিলের প্রায় 500 কোটি টাকা থেকে যাচ্ছে অব্যবহৃত। তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করে এই অর্থের সুষ্ঠু ব্যবহারের উপর জোর দিলেন বিশ্লেষকরা। বললেন, বীমার প্রিমিয়ামে অংশগ্রহণ থাকতে হবে মালিকদেরও। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। নানা দুর্ঘটনা তো আছেই, অতিরিক্ত পরিশ্রম, নানা ধরনের রোগে প্রায়ই কাহিল হন তারা। অথচ রপ্তানি সহ অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকের মেলে না উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসম্মত জীবন। তবে তাদের কল্যাণের জন্য সরকারি তহবিলে পড়ে আছে প্রায় 500 কোটি টাকা। শুধু তাই নয়, প্রতি বছর মোট রপ্তানি হওয়া অর্থ থেকে এই তহবিলে জমা হয় একটি অংশ। এবার শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ফান্ডের ব্যবহার চাইলেন বক্তারা। বললেন, এতে অংশগ্রহণ থাকতে হবে মালিকদেরও। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 4র্থ আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে উঠে আসে এসব দাবি। ফ্যাক্টরি সাস্টেনেবল হতে হলে ওয়ার্কার সাস্টেনেবল হতে হবে। ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে যাবে, সেখানে শ্রমিকরা কিন্তু তারা সহযোগিতা করতে চায়। ব্র্যান্ডগুলোর কি কোনো অ্যাপ্রোচ থাকবে কিনা, সেক্ষেত্রে আমরা আগে নিয়ে আসতে পারি। We can develop the workers' mental health, and if we can develop the workers' insurance, I can give you the assurance, within the 2 years, our export will be increased more than $10 billion. আলাদা কমিশন গঠন করে বীমা কার্যক্রমকে গতিশীল করার পরামর্শ দেন বিশ্লেষকরা। আমি মনে করি যে এখানে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন মোর দ্যান 50% থাকতে পারে। জিএমইও বিকেএমইওর কিছু দায়বদ্ধতা আছে এবং মালিকের পক্ষ থেকে কিছুটা করা উচিত, এবং যারা ডোনার আছেন তারা তো টাইমলি করেন আর কি। সবাই মিলে যদি একটা কমিশন করে দিতে পারি এবং যদি এটাকে যদি শুরুও করতে পারি, আমি মনে করি আজকে যদি
এসআরের মাধ্যমে যদি শুরু হয় একদিন গিয়ে আমরা একটা আলো মুখ দেখবো। শ্রম সচিব জানান, লেবার অ্যাক্টের আওতায় শ্রমিকরা নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছেন। ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা কিন্তু খুব একটি ভালো না, সুতরাং ওয়ার্কার সেক্টরে তো ইন্স্যুরেন্সের কোনো খবরই নাই, কোনো কথাই নাই, এবং আপনারা যে এই চিন্তার যে শুরু করেছেন এটি খুব চমৎকার। তারা বলছেন, যেসব বীমা কর্মসূচি পাইলট আকারে চালু আছে তা থেকে তথ্য উপাত্ত নিয়ে পূর্ণ কাঠামো দিতে একসঙ্গে বসতে হবে সব পক্ষকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি আমরা নেব। সংসদ টেলিভিশন যে পর্যন্ত আমরা নিতে পেরেছি সেই পর্যন্ত থাকবে, আমাদের অনলাইন ক্লাস যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত থাকবে। এরপরেও যেটুকু বাকি থাকবে শিক্ষার্থীর জন্য, যেটি নবম শ্রেণীর জন্য অতি প্রয়োজনীয়, সেই জায়গাটুকু আমরা নবম শ্রেণীতে ওই বিষয়টি পাঠদান করার পূর্বে যেন শিক্ষক সেই কাজটি শেষ করে নেন, সেজন্য আমরা তাদেরকে নির্দেশনা বা একটা গাইডলাইন তৈরি করে দেব। না, মূল্যায়নটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করবে, এটা একটা ভালো কথাই বলছেন। মূল্যায়ন যদি ফেস টু ফেস ক্লাসরুমে এসে মূল্যায়ন করা যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাই হবে। যদি অনলাইনে মূল্যায়ন করতে পারে তবে অনলাইনে মূল্যায়ন হবে। আর যদি অনলাইনে মূল্যায়ন করতে না পারে তাহলে, কারণ স্কুলের তো শিক্ষার্থী, সকল শিক্ষক এই শিক্ষার্থীদেরকে চিনে জানে, তখন তারা কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলি তাদের আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। অর্থাৎ মূল্যায়ন করবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটিও পরিস্থিতির উপরে নির্ভর করবে। মূল্যায়ন হবে না, অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই, সব কিছুই হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হবে, মূল্যায়নের ভিত্তিতে হবে। সেক্ষেত্রে মূল্যায়নটা ফেস টু ফেস এক্সাম হতে পারে অথবা পরিস্থিতি অনলাইনে কি পরীক্ষা হতে পারে? যে প্রতিষ্ঠান না, এটা হচ্ছে যে ধরেন যদি এরকম হয় যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি আমাদের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারে তাহলে তো ফেস টু ফেস পরীক্ষা হতেই পারে। যদি দেখা যায় যে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলি অনলাইনে পরীক্ষা নিতে পারবে, আমাদের অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন অনলাইনে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আমাদের এই যশোর বোর্ড যে প্রায় বোর্ডের দায়িত্বে পরীক্ষাটা নিচ্ছে, অন্যান্য বোর্ডগুলি কিংবা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যার যার ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, সেই অনুযায়ী তারা এটি নিতে পারে। এটা হ্যাঁ, এখানে আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি। এটা ক্লাস 11 থেকে 12 এটারও তো একটা প্রমোশনের একটা বিষয় আছে স্যার, সেটা কিভাবে হবে? 11 থেকে 12 সেটাও ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করে তাদেরকে 12 ক্লাসে তুলে দেবে। অনেকেই কিন্তু স্যার পরীক্ষা ছাড়াই এদের 11 থেকে হ্যাঁ, অনেকেরই প্রায় অধিকাংশরই সিলেবাস শেষ হয়ে গেছে এবং তারা অভ্যন্তরীণ পরীক্ষাও কিছু নিয়েছিল, অনেকের প্রায় পরীক্ষার দ্বার প্রান্তে ছিল, সুতরাং তাদের নিয়ে খুব একটা সমস্যা নেই আমাদের। না, 6 to 10 না, শুধু অষ্টম শ্রেণী। আর 6 এবং 7 এইটা পরবর্তী সময়ে এটার ব্যাপারে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর নিশ্চয়ই একটা নির্দেশনা দিবেন। আর নবম শ্রেণীর ক্ষেত্রেও মূলত সেভাবেই মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, কারণ নবম এবং দশম শ্রেণী এই দুটো মিলেই কিন্তু আসলে একটা সিলেবাস। একটা সিলেবাসের অর্ধেক অংশ নবম শ্রেণীতে পাঠদান করা হয়, অর্ধেক অংশ দশম শ্রেণীতে পাঠদান করা হয়। তো সেক্ষেত্রে সমস্যা নেই, নবম শ্রেণীতে যেটি পাঠদানের বাকি আছে সেই দশম শ্রেণীতে পাঠদান করানো হবে, আর দশম শ্রেণীতে যেটি বাকি আছে সে যখন স্কুল খুলবে তখন আমরা পরবর্তী সময় এটা শেষ করে দেব। এটা শুধু যে অষ্টম শ্রেণী জেএসসির বিষয় আছে, বাকি শ্রেণীগুলি পরবর্তী সময়ে আমাদের মাউসি এবং আমাদের মন্ত্রণালয়, এটা আপনার এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ড, তারা এরকম একটি কর্মশালা করছে, তারাই এটা সিদ্ধান্ত নেবে এবং আমাদের এই কাজটি অনেকটা তারাই এটি করবে আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ।
আর যখনই আমাদের কোনো তথ্য আসবে আপনারা কোনো চিন্তা করেন না, আমরাই আপনাদেরকে জানাই দেব। এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং চলছিল, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। করোনার সময়ে 1000-এর বেশি লাশ দাফন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের গাউছিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা একদল স্বেচ্ছাসেবক। লাশ দাফন ছাড়াও হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চীনসহ অন্যান্য দেশের পরিস্থিতি দেখে দেশে করোনা সংক্রমণ শুরুর আগেই স্বেচ্ছাশ্রমের প্রস্তুতি নিয়ে রাখে গাউছিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা স্বেচ্ছাসেবকরা। প্রথম দিকে মাত্র হাতে গোনা কয়েকটি টিম কাজ করলো ফেসবুকের মাধ্যমে সম্পৃক্ত হয়ে এখন দেশ জুড়ে তাদের 3500-এর বেশি সদস্য। ইতিমধ্যে চট্টগ্রামের 834 জন সহ সারা দেশে অন্তত 1100 মরদেহ দাফন করেছে তারা। নিহতের স্বজন কিংবা জানাজা পড়ার লোক না থাকায় সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের জানাজা পড়াতে হয়েছে। করোনা রোগী হলে তাকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে, এই একটা অসহায় অবস্থা দেখে মানবিক আমরা চিন্তা করলাম যে না, কারো ঝুঁকি থাকতে পারে কিন্তু মানুষের জন্য মানুষ কাজ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু তরুণদেরকে আমি রাজি করাইছি মূলত ফেসবুকের মাধ্যমে। তারা এগ্রি হয়ে গেছে, আপনি উদ্যোগ নেন, আমরা আছি আপনার সাথে। শুধু যে মুসলমানদের মরদেহ দাফন করেছে তা কিন্তু নয়, করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা 13 জন হিন্দু এবং 2 জন বৌদ্ধ ধর্মাবলম্বী সৎকার করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে দিনে কমপক্ষে 4টি লাশ দাফন করা হয়। মানবতার টানেই তরুণ স্বেচ্ছাসেবকরা ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমার টিমের মধ্যে যারা আছে 7 জনই খুবই তরুণ এবং ওদের উৎসাহ দেখে আমার থেকে আর কাজের স্পিডটা বেড়ে গেল। মানুষের পাশে থাকার যদি ইচ্ছা থাকে ওটা আপনার কাছে ভয়টা হারিয়ে যাবে আপনার কাছ থেকে। লাশ দাফনের পাশাপাশি করোনাকালীন সময়ে 1 লাখ পরিবারকে খাদ্য সহায়তা, প্রত্যন্ত অঞ্চলে মুমূর্ষু রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া কিংবা রোগীদের হাসপাতালে নিয়ে আসার কাজও করছেন তারা। স্বেচ্ছাশ্রম দেওয়া ছাড়াও এসব কাজের পুরো ব্যয় বহন করছেন সংগঠনটির সদস্যরা। মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি, তারপর আপনার আমাদের অক্সিজেন সেবা আছে প্রায় 3500-4000 মানুষকে আমরা অক্সিজেন সেবা দিয়েছি। নিয়মিত প্রতিদিন আমরা 15 থেকে 20 জনকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে গাউছিয়া কমিটির এই স্বেচ্ছাসেবকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনস্বাস্থ্য বিবেচনায় সারা দেশে চিকিৎসা বর্জ্যের ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না হলে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকার 2 মেয়র। সারা দেশে গৃহস্থলী বর্জ্যের পাশাপাশি চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না হওয়ায় নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার অভিযোগ দীর্ঘদিনের। এই অবস্থায় চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভা বসে। এতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। যে বিভিন্ন হাসপাতালগুলা মানুষ থেকে ডাকাতির মাধ্যমে তারা পয়সা নিচ্ছে, এরকম একটা অভিযান দরকার। কালেকটিভ ওয়েতে বর্জ্যগুলোকে নিয়ে কোথায় রাখবো এটা টোটাল একটা কিন্তু ডিসিপ্লিন কিন্তু করা দরকার। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে আমরা বাধ্য করব। নিবন্ধন ব্যতীত ঢাকা শহরে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওদেরকে লাইসেন্স দেওয়া হয়, একটা সময়ের ব্যবধানে এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই ওগুলো এনশিওর করবেন, আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। 3 দফা বন্যার তাণ্ডব থামতে না থামতে নদী ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে সহস্রাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তৃতীয় দফা বন্যার পানি কমার সাথে সাথে ধরলার ভাঙনের কবলে পড়েছে ফুলবাড়ী উপজেলার মেখলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এর অর্ধেক অংশ ভেঙে এখন নদীতে।
পাশাপাশি তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবন নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা পাওয়া যায়নি। আর ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চরকৃষ্ণপুর, সারডোপ ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকৃষ্ণপুরের বিদ্যালয় ভবন ৩৩,০৪০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আর নন্দদুলালের ভিটা বিদ্যালয়ের চর প্যাটার্ন টিন শেড ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের এই পাশেও নদী, ওই পাশেও নদী, মাঝখানে আমাদের একটা স্কুল, এই স্কুলটা ভাঙলে আর আমাদের লেখাপড়া হবে না। স্কুল ভাঙে যায় তো আমাদের সাফ লেখাপড়া করার মতন বুদ্ধি থাকবে না। ৮-১০ দিন আগে ভাঙনি ধরছিল, অনেকে দেখি গেছে, কোনো কাজই হলো না। ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন জনপ্রতিনিধি। উপর কর্মকর্তাকে বলছি বা পানি উন্নয়নকে বলছি, স্কুলটা রক্ষা করার দরকার। সরকারিভাবে ডাকের ব্যবস্থা করা হয়েছিল, ডাকের ব্যবস্থার দিন আমরা কোনো ডাক উপজনকে পাইনি। এদিকে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য টিন শেড ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আমরা বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় সকল শিশুর পড়ালেখা কন্টিনিউশনের স্বার্থে অস্থায়ীভাবে গৃহ নির্মাণ করে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম যাতে সচল থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জেলায় ১,২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি মৌসুমে 10টি নদীগর্ভে বিলীন এবং 5টি ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রায় 40 বছর আগে সৌদিতে যাওয়া ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ, না হলে ২২ লাখ প্রবাসীকে ফেরত পাঠানোর হুমকি। মানা হবে না, সাফ জবাব মন্ত্রীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসলেও পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। ১ অক্টোবর থেকে ফ্লাইট চালু। এবং স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের আত্মীয় স্বজনের নামেও অঢেল সম্পদ। আয়কর রিটার্নেও গড়মিল, ২ কোটি টাকার সম্পদের উৎস অজানা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।